সিকিম। অনেকে মনে করেন সিকিমে ঘুরতে যাওয়ার সেরা সময় শুধু পিক সিজন, কিন্তু অফ সিজনে সিকিমের যে অন্যরকম রূপ দেখা যায় তা সত্যিই অবিশ্বাস্য। তাই আজকের ভিডিওতে আমরা দেখব অফ সিজনে সিকিম কতটা সুন্দর এবং কেন এই সময়ে ভ্রমণ করা হতে পারে একটি দারুণ অভিজ্ঞতা। তো প্রিয় দর্শক, দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের সিকিমের প্রথম পর্ব। সেই সাথে আপনাদেরকে জানাই, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক আজকের পর্বটি। আসসালামু আলাইকুম। হাই গাইজ, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল। সিকিমের যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখন আছি বর্তমানে শিলিগুড়ি জিপ স্ট্যান্ড থেকে। এখান থেকে আমরা একটা জিপ রিজার্ভ করেছি শিলিগুড়ি টু গ্যাংটক, যার ভাড়া ছিল ইন্ডিয়ান রুপি 5,500। আমরা রওনা দিয়েছিলাম। আমাদের টিমের সদস্য ছিল মোট 6 জন। আমি, নাহিদ, ছিল ইকবাল, নাফিজ, সুজন ভাই, গৌতম এবং রাজু ভাই। রাজু ভাই ছিল আমাদের টিম লিডার। রাজু ভাইকে দেখা যাচ্ছে মুখে দাঁড়িয়েওয়ালা। আমরা রওনা দেবো, এই যে কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দেবে। অলরেডি আমাদের গাড়ি চলতে শুরু করেছে। সিকিম গ্যাংটকের অপরূপ সুন্দর রাস্তা এবং চারদিকে সুন্দর ভিউ দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আমরাও মুগ্ধ হয়েছিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে এই পৃথিবীকে সাজিয়েছেন। প্রকৃতিকে না দেখলে কখনোই আপনার বোঝা আসবে না। সিকিমের ওয়েদার সম্পর্কে কি বলবো, ওয়েদার ছিল আশ্চর্যজনক। কখনো রোদ, কখনো বৃষ্টি। কখন যে বৃষ্টি আসবে আপনি নিজেও উপলব্ধি করতে পারবেন না, এই বৃষ্টি, এই রোদ। তবে আমরা যেই টাইমটাই গেছিলাম ওটা ছিল বর্ষার মৌসুমও না, আবার শীতের মৌসুমও না। আমরা শীত এবং বর্ষার মাঝামাঝি সময়তে গেছিলাম, যার কারণে আমরা প্রচুর বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম এবং আমরা বরফও পেয়েছিলাম সিকিমে। এখন সিকিমের রোড ধরে আমরা এগিয়ে চলেছি। পাশে যেই নদীটা দেখা যাচ্ছে এটার নাম তিস্তা নদী। এই নদীটা অনেক বৃহৎ একটা নদী। আমরা চলেছি, আমরা খুব এনজয় করতেছি এবং চলতেছে আমাদের জিপ গাড়ি। গাড়িটা সিট ছিল 8 সিটের গাড়ি। আমরা বাঙালি, অর্থাৎ আমাদের বাংলাদেশি টিমমেট ছিলাম আমরা 6 জন এবং 2 জন কলকাতার বাঙালি দাদা আমাদের সাথে জিপ শেয়ার করেছিল। আমরা একসাথে চলা শুরু করলাম, খুবই মজা আনন্দ করেছি। চলতেছে তো আমাদের গাড়ি। এখন উপভোগ করুন দুই সাইডের সুন্দর জোকে। ঝুম বৃষ্টি, বৃষ্টির মধ্যে প্রাকৃতিক যেন অপরূপ সুন্দর সেজেছে। যেমনই ছিল বৃষ্টি তেমনই ছিল পাহাড়ে ঘেঁষা 2 ধারের রাস্তা। যেমনই ছিল বৃষ্টি তেমনই ছিল আমাদের রাস্তার 2 ধারে উঁচু উঁচু পাহাড়, টিলা। প্রাকৃতিক যেন এক অপরূপ সুন্দর সাজে সজ্জিত। এই পাহাড়ে ঘুরতে গেলেন আপনি, অথচ বৃষ্টি পেলেন না। আপনি মূল সৌন্দর্যটাকেই মিস করলেন। এই সৌন্দর্য ছিল অপরূপ, যা ভাষায় প্রকাশ করার মতো না। এই সৌন্দর্য নিজে না দেখলে, নিজে না উপলব্ধি করতে পারবেন না, নিজে না দেখলে। ভারত অত্যন্ত সুন্দর একটি দেশ এবং এর ভিতরে কিছু সুন্দর এবং
অপরূপ সুন্দর কিছু স্থান রয়েছে, তার মধ্যে সিকিম গ্যাংটক এক অন্যতম। সিকিমের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি, চলতেছে আমাদের জিপ গাড়ি। দেখতেই পাচ্ছেন বাইরে ঝুম বৃষ্টি, চলতেছে গাড়ি। এই যেই রোড, এই রোডটা ছিল অত্যন্ত সুন্দর একটা রোড। চারপাশে, এক পাশে ছিল পাহাড়ের ঘেঁষার, অপর পাশে ছিল বহমান তিস্তা নদী। অত্যন্ত উঁচু রাস্তা, যেখান থেকে অ্যাক্সিডেন্টলি কোনো গাড়ি যদি নিচে পড়ে যায় তো অনেক ক্ষয়ক্ষতি হবে। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা আসাম রাজ্যের অন্তর্গত একটা পাহাড়। এক পাশে আসাম, অন্য পাশে সিকিম। এখনও আমরা সিকিমের রাজ্যের ভিতরে পৌঁছাই নাই, আমরা এখনও শিলিগুড়ির ডিস্ট্রিক্টের অন্তর্গত যে পাহাড়ে রাস্তা, আমরা সেখানে আছি। তো ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, যেই পাহাড়টা, এটা মূলত আসামের যাওয়ার একটা রাস্তা আছে সামনেই। আর যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো মূলত আসাম রাজ্যের অন্তর্গত পাহাড়। আসাম অত্যন্ত একটা সুন্দর রাজ্য। আমাদের টার্গেট আছে নেক্সটে আমরা কখনো ইন্ডিয়া ট্যুরে গেলে অবশ্যই আসাম, মেঘালয় এই সব স্থানগুলো ঘুরতে যাব। যেহেতু আমার ফার্স্ট ব্লগ, আপনারা আমার কথা এবং সৌন্দর্যকে অবশ্যই উপভোগ করবেন আশা করি। হঠাৎ করে আবার বৃষ্টি থেমে গিয়েছে। প্রকৃতি যেন তার আসল সৌন্দর্যকে আমাদের জন্য জমিয়ে রেখেছিল। সে আসল সৌন্দর্যকে সে বিলিয়ে দিয়েছে আমাদের মাঝে। প্রকৃতি এক অপরূপ সুন্দর সাজে সজ্জিত। চলতে চলতে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আমরা 6 জন ছিলাম। আমরা রওনা দিয়েছিলাম বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলার থেকে। যেহেতু চুয়াডাঙ্গা জেলায় দর্শনা জয়নগর বর্ডার, আমরা চুয়াডাঙ্গা থেকে দর্শনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ভোর সকাল 5:30 6টার দিকে। আমরা দর্শনাতে পৌঁছাইলাম 6:50-এর দিকে। এরপরে আমরা দর্শনা গেদে বর্ডারে ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য কিছু সময় ওয়েট করলাম, যেহেতু ইমিগ্রেশন 8টা নাগাদ চালু হয়। এরপর আমরা একজন এজেন্সির সাথে কথা বলি, সে আমাদের সমগ্র কাজ কমপ্লিট করে দেয়, আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে দেয় এবং আমরা ওইখান থেকে টাকা এক্সচেঞ্জ করি। আমরা যখন যাই
তখন টাকা রেটটা খুব ভালোই ছিল, 70 টাকা 72 টাকা রেট ছিল। তো আমাদেরকে 72 টাকা রেট দেওয়া হয়েছিল দর্শনা বর্ডারে। আমরা যে ভাইয়ের কাছ থেকে ইমিগ্রেশন কমপ্লিট করেছি, যে ভাইয়ের মাধ্যমে, সে ভাই আমাদের পরিচিত বিদায় আমাদেরকে 72 টাকা করে দিয়েছিল, প্রতি 100 বাংলাদেশি টাকায় 72 রুপি করে দিয়েছিল। তো আমরা দর্শনা জয়নগর ইমিগ্রেশন কমপ্লিট করে 9টার সময় ইন্ডিয়া সাইডে এসে পৌঁছাই। 9টার সময় ইন্ডিয়ার ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমরা কিছু সময় বর্ডারে আশেপাশে ঘোরাঘুরি করি ইন্ডিয়ান সাইডে। এরপরে 10টা নাগাদ একটা ট্রেন জয়নগর থেকে গেদের থেকে শিয়ালদা পর্যন্ত একটা ট্রেন 10টার সময়। আপনি এটা যখনই আসেন, এই ট্রেনটা প্রতি আধা ঘন্টা পর পর ছেড়ে যায় জয়নগর গেদের থেকে শিয়ালদার উদ্দেশ্যে। তো আমরা 10টার সময় উঠি। পার হেড 30 রুপি করে টিকিটের দাম রেখেছিল। আমরা 10টার সময় ট্রেনে উঠি। ওঠার পরে আমরা দুপুর 1টা নাগাদ শিয়ালদা স্টেশনে পৌঁছাই। শিয়ালদা থেকে পৌঁছানোর পরে আমরা একটু ঘোরাঘুরি করি। আমরা হাওড়া ব্রিজে যাই। ওইখানে গিয়ে হাওড়া ব্রিজের পার হয়ে ওই জায়গায় আমরা খাওয়া দাওয়া করি। দুর্ভাগ্যজনক ওই টাইমটায় আমার ফোনে চার্জ না থাকার কারণে আমি ভিডিও শ্যুট করতে পারি নাই। নেক্সট টাইমে কখনো ইন্ডিয়াতে গেলে অবশ্যই আমি কলকাতা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব আপনাদের জন্য। পরে আমরা হাওড়াতে ঘোরাঘুরি করি। ওখান থেকে আমরা ইডেনে যাই। তারপরে আমরা নিউ টাউনে যাই। কলকাতা মোটামুটি কিছু দর্শনীয় স্থান ভ্রমণ করি। এরপরে আমরা ফিরে আসি নিউ মার্কেট এরিয়ায়। এখান থেকে ঘোরাঘুরি করলাম। এরপরে আমরা রওনা দিলাম শিয়ালদা রেল স্টেশনের উদ্দেশ্য পুনরায়। ওইখান থেকে আমরা টিকিট করলাম শিয়ালদা টু শিলিগুড়ি 180 রুপি করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেই সময় ট্রেনে প্রচণ্ড পরিমাণের ভিড়। এই ভিড় থাকার কারণে এবং আমরা 6 জনই ছিলাম পর্যাপ্ত ক্লান্ত, যেহেতু আগের রাতে ঘুম হয় নাই। ট্যুরে যাব একটা ভেরি এক্সাইটেড ছিলাম আমরা সবাই। আমাদের ঠিকভাবে ঘুম হয় না, আমরা খুব ভোরে ঘুমের থেকে উঠছিলাম। এরপরে আমরা রওনা দিয়েছি এবং সারাদিনের জার্নি অত্যন্ত ক্লান্ত ছিল। আমরা ট্রেনে টিকিট কাটলাম। টিকিট কাটার পরে ট্রেনে ওঠার পরে ট্রেনে বসা তো দূরের কথা, কোথাও যে একটু শান্তিতে দাঁড়াবো এই জায়গা পর্যন্ত ছিল না। এবং আমাদের সাথে ব্যাগ এবং ট্রলি ছিল, লাগেজ ছিল, যেইগুলো আমরা কোনো একটা নির্দিষ্ট স্থানে রাখবো, সে রাখার জায়গা আমরা পাচ্ছিলাম না। যে এমন হচ্ছিল, এক বগিতে থাকতেছিল আমাদের ব্যাডিংপত্র, আমাদের যা ব্যাগ লাগেজ, আরেক বগিতে আমরা। এরকম করে তো যাওয়া যাবে না। পরে আমাদের টিম লিডার রাজু ভাই ট্রেন ক্যান্সেল করলো, কিন্তু আমাদের টিকিটের টাকা রিটার্ন দেয় নাই, যেহেতু ট্রেনটা অলরেডি স্টেশনে ছিল। পরে আমরা ডিসিশন নিলাম আমরা বাসে করে রওনা দেব। এরপরে আমরা ধর্মতলাতে গেলাম। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে আমরা 350 রুপিতে করে ধর্মতলা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে টিকিট কাটলাম 6টা। বাসটা ধর্মতলা থেকে ছেড়ে যাই রাত 10টা নাগাদ। এরপরে আমরা চলতে থাকি। তো এর মধ্যে পথিমধ্যে এক জায়গায় স্টপ করে গাড়ি, বর্ধমান নামক একটা স্থানে। ওইখানে আমরা খাওয়া দাওয়া করি, নাস্তা পানি করি। এরপরে চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে গাড়ির টায়ার বাস্ট হয়ে যায়। ওইখানটাতে আমাদের 1 ঘন্টা সময় নষ্ট হয়। এরপরে আমাদের পৌঁছানোর কথা ছিল শিলিগুড়িতে 9টা নাগাদ, কিন্তু আমরা পৌঁছাই ওভারঅল 11টা 15
সকাল 11:15 নাগাদ। আমাদের মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় এই গাড়ির টায়ার নষ্ট হওয়ার কারণে আমাদের সময়টাও নষ্ট হয়েছে। এরপরে আমরা ওইখানে শিলিগুড়িতে নামি। শিলিগুড়িতে নামার পরে আমরা খাওয়া দাওয়া করি, ফ্রেশ হই। এরপরে আমরা একটা এজেন্সির সাথে কথা বলি। এজেন্সির সাথে আমরা একটা চুক্তিতে আসি যে আমরা 5 দিনের একটা সফর করব। আমাদের শিলিগুড়ির থেকে গ্যাংটক থেকে ইয়ামথাং ভ্যালি, লাচুং, 0 পয়েন্ট, গ্যাংটক পুনরায়, এরপরে আবার শিলিগুড়ি পর্যন্ত একটা প্যাকেজ সিস্টেম করি। তো প্যাকেজটা আমাদের পার হেড 6,500 রুপি করে নিয়েছিল। তবে আমি সাজেস্ট করব আপনারা যারা যাবেন পরবর্তীতে, তারা কেউ সরাসরি ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করবেন না। কারণ আমরা পরে বুঝতে পেরেছিলাম যে আমাদেরকে ঠকিয়েছে। যেহেতু আমাদের ফার্স্ট টাইম ইন্ডিয়ান ট্যুর ছিল, আমরা ইন্ডিয়ান সম্পর্কে ওই পরিমাণ ধারণাও আমাদের ছিল না। আমরা পরবর্তীতে ট্যুর শেষ করার পরে আমরা বুঝতে পারলাম যে মোটামুটি আমাদের কাছে সর্বমোট পার হেড 1800 ইন্ডিয়ান রুপি বেশি নিছে, অর্থাৎ 6,500 রুপি আমাদের কাছ থেকে নিছে। অথচ আমরা কোনো এজেন্সির সাথে যোগাযোগ না করে শিলিগুড়ি জিপ স্ট্যান্ড থেকে যদি আমরা সরাসরি জিপ রিজার্ভ করে গ্যাংটকে পৌঁছাতাম, ওইখান থেকে হোটেল ভাড়া এবং তারপরে ওইখান থেকে আমরা ইয়ামথাং ভ্যালি, 0 পয়েন্ট ঘুরতাম, তাহলে আমাদের ওভারঅল খরচ আসতো আপনার 4,700 রুপি থেকে 4,800 রুপি, থাকা খাওয়া সব বাবদ। অথচ আমরা যে এজেন্সির সাথে যোগাযোগ করেছিলাম সেই এজেন্সি আমাদেরকে অনেক পরিমাণ ঠকিয়েছে। তাদের কথা ছিল যে গ্যাংটক ঘোরার শেষে গ্যাংটক থেকে শিলিগুড়ি পৌঁছানো পর্যন্ত তাদের এই মাথাপিছু খরচ 6,500 তারা ধরছিল। অথচ আমরা আসার দিনকে আমাদেরকে আলাদাভাবে গাড়ি রিজার্ভ করে আসতে হয়েছে। তাদের কোনো গাড়ি পাঠায় নাই। আমরা যোগাযোগ করেছি কিন্তু তারা ফোন ধরে নাই। পরবর্তীতে আমরা শিলিগুড়িতে আসার পরও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, অথচ সেই এজেন্সি আমাদেরকে দেখেই ওখান থেকে সে দ্রুত পলায়ন করেছিল। তো আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন, যারা সিকিম গ্যাংটকে ঘুরতে আসবেন অবশ্যই এজেন্সির সাথে কথা বলার আগে সর্ববিষয়ে খোলাসাভাবে আলাপ আলোচনা করে নেবেন। না হলে আমাদের মতন আপনারাও কিছুভাবে ঠকে যাবেন। যাই হোক, আমরা গেছিলাম ঘুরতে, 1,800-2,000 রুপি আমাদের কাছ থেকে নিচে, আমরা 6 জন ছিলাম, সেই হিসাবে আমাদের কাছ থেকে 11,000 টাকার ওপরে টাকা ওই এজেন্সি ঠকিয়ে নিয়েছে। তো আমরা কিছু মনে করি না, যেহেতু আমরা ঘুরতে গিয়েছি, আমরা ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছি। তো আমরা আমাদের মেন টার্গেটটাই ছিল ভ্রমণ করা, সৌন্দর্যকে উপভোগ করা, টাকাটা ফ্যাক্টর না। তো তারপরেও আমি আপনাদেরকে সাজেস্ট করব যেন আপনারা সুন্দর এবং ভালোভাবে যাচাই বাছাই করে যান। তো চলুন সৌন্দর্যকে উপভোগ করি। শিলিগুড়ির থেকে আমাদের গাড়িটা ছেড়ে গিয়েছিল বেলা 2টা নাগাদ। চলতে চলতে কখন যে সময় পার হয়ে যাচ্ছিল আমরা টেরই পাচ্ছিলাম না। দুই ধারে এত সুন্দর পাহাড়ি জনপদ দেখে আমরা আবির্ভূত হয়ে পড়েছিলাম। সৌন্দর্য আসলেই মানুষকে মুগ্ধ করে। যারা প্রকৃতিক প্রেমিক তারা সর্বদাই চায় প্রকৃতির সাথে মিশে যেতে,
প্রকৃতি যে মানুষকে এতটা মুগ্ধ করে, এই পাহাড় এই সমুদ্র না ঘুরলে হয়তো বা আপনার জানা হবে না। পাহাড় এবং সমুদ্র দুটাই সৌন্দর্যের প্রতীক, কেউ কোনোটার থেকে কম নয়। যদি আপনাকে বলা হয় আপনি কোনটা বেছে নেবেন, আমাকে যদি বলা হয় আমি বলবো, প্রশ্নটা এমন নয় যে আপনি মাকে বেশি ভালোবাসেন না বাবাকে বেশি ভালোবাসেন। কাজে পাহাড় এবং সমুদ্র দুটাই কেউ কারো থেকে আলাদা নয়, একে অপরের পরিপূরক। চলতে চলতে আমরা এগিয়ে যাচ্ছি সুন্দর অপরূপ সাজানো গোছানো অপরূপ সৌন্দর্যের নীলাভূমি এই সিকিম গ্যাংটক। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সিকিমে যাওয়ার সময় অবশ্যই আপনি একটা ছাতা নিয়ে যাবেন, কারণ সিকিমের আকাশ কখন কাঁদে কখন হাসে কেউই বলতে পারে না। তো সর্বদা একটা ছাতা রাখবেন সাথে, এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই ভ্রমণে যাওয়ার সময় কিছু ফার্স্ট এইড ওষুধপত্র রাখবেন, যেমন প্যারাসিটামল, যেমন মেট্রোনিডাজল, কিছু গ্যাসের ওষুধ, এই জাতীয় কিছু ওষুধ নিয়ে যাবেন। কারণ এক সংস্কৃতি থেকে বড় হওয়ার পরে আরেক সংস্কৃতিতে গেলে খাবার আপনার শ্যুট না হইতে পারে, ওয়েদারও শ্যুট না হইতে পারে, যার কারণে এই সতর্কতাগুলো অবলম্বন করবেন। ও দেখতে দেখতে আমাদের প্রথম পর্ব শেষ পর্যায়ে। তো আমার ফার্স্ট ব্লগ ইন্ডিয়ান ট্রিপ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুল বেয়াদবি ক্ষমা করবেন, আমি অতটা সুন্দরভাবে সাজে গুছিয়ে কথাগুলো বলতে পারি নাই। তো নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করতেছি, খুব শীঘ্রই আমার নেক্সট ব্লগটা দেখতে পারবেন। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আশা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর অনেক কিছু আপনাদেরকে দেখাইতে পারবো আগামীতে। এখন বিদায় নিতে হচ্ছে, ভালো থাকবেন। আশা করি নেক্সট ভিডিও আপনারা সবাই দেখবেন। অবশ্যই আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সিকিম হিমালয়ের কোলে গড়ে ওঠা একটি ছোট্ট কিন্তু অত্যন্ত সুন্দর একটি রাজ্য। কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষে গড়ে ওঠা এই রাজ্যটি অত্যন্ত মনোমুগ্ধকর এবং কাল্পনিক দৃশ্য আপনার চোখের সামনে যখন ভেসে উঠবে তখন সত্যিই জিনিসটা আপনার কাছে অপরিসীম লাগবে। পাহাড়ি রাস্তা, মেঘে ঢাকা উপত্যকা এবং শান্ত পরিবেশে সিকিমকে করেছে ভ্রমণ প্রেমীদের জন্য একটা স্বর্গ। আসলেই সিকিম একটি স্বর্গরাজ্য। তাই যারা সিকিমে যান নাই তাদেরকে অনুরোধ করব সিকিম ভ্রমণের জন্য। সিকিম আসলে একটি স্বর্গরাজ্য হিসেবেই পরিচিতি লাভ করেছে। অফ সিজনে সিকিমের সৌন্দর্য মোটামুটি অনেক ভালো। পিক সিজনে গেলে আপনি হয়তোবা রুম, গাড়ি এগুলো
কি বলে অনেক বেশি কস্ট, অনেক বেশি খরচ পড়ে যাবে। কিন্তু পিক সিজনে গেলে আপনি যেই সৌন্দর্যটা পাবেন অফ সিজনে ঠিক সেই সৌন্দর্যটাই পাবেন, তবে খরচ অনেকটা কমে যাবে। অফ সিজনে সিকিমের পর্যটকের ভিড় তুলনামূলক কম থাকে, ফলে প্রকৃতি আরও কাছে থেকে উপভোগ করা যায়। মেঘে ঢাকা পাহাড়, নিরিবিলি রাস্তা এবং সবুজ উপত্যকা এক অন্যরকম অনুভূতি দেয়। ভ্রমণের সুবিধা, এই সময় হোটেল এবং গাড়ি ভাড়া খরচ তুলনামূলক কম থাকে, তাই কম বাজেটে একটি ভ্রমণ উপভোগ করা সম্ভব। আপনি যদি ভিড় এড়িয়ে প্রকৃতির মাঝে চলতে চান এবং শান্ত সময় কাটাতে চান, তাহলে অফ সিজনের সিকিম হতে পারে আপনার জন্য একটি আদর্শ গন্তব্য। তাই ভিউয়ার্স, অবশ্যই আপনারা পিক সিজনে এবং অফ সিজনে দু সময় সিকিম ভ্রমণ করতে পারেন। যাদের বাজেটের সমস্যা আছে তারা অফ সিজনে সিকিম ভ্রমণ করতে পারেন, আর যাদের বাজেটের সমস্যা নেই তারা পিক সিজনে সিকিম ভ্রমণ করতে পারেন। তবে দুটো সময় সিকিম এক অপরূপ সৌন্দর্য, যা ভ্রমণ পিপাসুদের করে এক ক্লান্তি। তো অবশ্যই আপনারা সবাই সিকিমে আসুন, ঘুরুন, প্রকৃতিকে উপভোগ করুন, প্রকৃতিকে ভালোবাসুন। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। এই পর্বটার কয়েকটা পর্ব তৈরি করা হয়েছে সিকিমের, এটা ছিল প্রথম পর্ব। তো আশা করি দ্বিতীয় পর্বটা আপনারা সবাই দেখবেন, অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালোবাসবেন সব সময়।